কথায় থাকে না, শখের পুরুষকে দেখে শখ মেটে না। ছোঁয়ার ব্যাপারটাও তেমন। শখের পুরুষ এত আকর্ষণীয় কেন হয়? এত লোভ কেন জন্মায় তার প্রতি? এই যে ছোঁয়া মানুষটাকে এত দেখে, তবুও তো মন ভরে না। আরও দেখতে ইচ্ছা করে। সে খাচ্ছে, কোনো দিকে না তাকিয়ে খেয়ে যাচ্ছে। ছোঁয়া নিজের খাওয়া রেখে তাকেই দেখতে ব্যস্ত। এই ছেলেটা মারুক, কাটুক, অপমান করুক, তবুও ছোঁয়ার এই ছেলেটাকে চাই। তুমি সুখ না হয়ে দুঃখ হও, তবু অন্যের না হয়ে আমার হও। মনে মনে কয়েকবার কথাটা বলে ছোঁয়া। ছোঁয়া এখানকার কলেজে ভর্তি হবে নাকি আবার ফিরে যাবে? সিফাতের কথায় সাথীর থেকে দৃষ্টি ফিরিয়ে নেয় ছোঁয়া। সত্যিই তো, কি করবে? এখানকার কলেজে ভর্তি হবে, কিন্তু কিছুদিন পরে সাদী নতুন জব পেলে তো আবার চলে যাবে দূরে কোথাও। তখন কি করবে? কি করে দেখবে সাদীকে? ছোঁয়ার চোখে পানি চলে আসে। মমতা বেগম তার গালে রুটি পুড়িয়ে দিয়েছে। সে কোনো রকমে রুটি গিলে বলে, আমাকে বিয়ে দিয়ে দাও জিজু। আমি পাগল হয়ে যাচ্ছি। বিয়ে হয়ে গেলে নিশ্চয় তাকে এতটা মনে পড়বে না। সকলে অবাক হয়ে তাকায় ছোঁয়ার দিকে। সিমি বুঝতে পারে ছোঁয়ার কথার মানে। সাবিনা বেগম হাত বুলিয়ে দেয় মাথায়। ছোঁয়া যে মজা করে বলছে না, সেটা তার চোখের পানি দেখে বোঝা যাচ্ছে। সাদি বিরক্ত হয়। রুটির মধ্যে করলা ভাজি দিয়ে তা মুখে পুরে এক পলক তাকায় ছোঁয়ার দিকে। ছোঁয়া তাকিয়েই ছিল, তাই চোখাচোখি হয়ে যায়। সাদি চোখ ফিরে নিয়ে নিজের খাওয়াতে মন দেয়। সাবিনা বেগম ছোঁয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, সোনা মা, কান্না করে না। সাধুর বিয়েটা দিয়েই তোমাকে বিয়ে দিয়ে দেব। ছোঁয়ার কান্না থামে না। সাদের বিয়ে হয়ে যাবে, বুকটা অসম্ভবভাবে পুড়তে থাকে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারে না। আমি বিয়েটা করতে দিব না। আমার ফিলিংস কি এত সস্তা নাকি? ভালোবেসেছি মানে আমারই হতে হবে। বিয়ে করতে যাবে, খুন করে ফেলবো আমি। নিজেকে শান্ত করার জন্য মনে মনে বলে ছোঁয়া, আব্বা, আমি মেয়ে পেয়ে গেছি। তোর ছোট পুপির ভাসুরের মেয়ে। মেয়েটা মাশাআল্লাহ অনার্স শেষ করেছে। আজকেই দেখতে যাবো ভাবছি। তুই কি বলিস? সাদি জবাব দেয় না। সিফাত ভুরু কুঁচকে তাকায়। তার গম্ভীর ভাই বিয়ে করবে, তবে সে খুশি। বিয়ে করলে হয়তো এই গম্ভীর ভাবটা চলে যাবে। সিমি বোনের দিকে তাকিয়ে আছে। সে কখনোই চায় না ছোঁয়ার সাথে সাদির কোনো সম্পর্ক হোক। ছোঁয়া উড়ন্ত একটা পাখি। সাদির মতো লোহার খাঁচা তার জন্য না। মমতা বেগম একগাল হেসে বলে, আজকেই যামু বউ, দেরি করুম কেন? পছন্দ হইলে আজকেই আংটি পরিয়ে দিমু। আর এই সপ্তাহের মধ্যে বিয়ে ফাইনাল করমু। তোমার আব্বার তো আবার মাথা গরম। চাকরি হইলেই বাড়ি থেকে চলে যাইব। আমরা বাইচা আছি কি না মইরা গেছি, খবরটাও তো নিব না। সাথে বউ পাঠিয়ে দিতে পারলে নিশ্চিত হয়ে যাব। সে অন্তত একটু খবর টবর দিবে। মমতা সঠিক কথা বলেছেন। তার সিদ্ধান্তকে সবাই সায় জানায়। ছোঁয়ার আর খাওয়া দাওয়া হয় না। সে উঠে চলে যায়। পিছন থেকে মমতা বেগম ডাকে, কিন্তু সে পিছন ফিরে তাকায় না। ছোঁয়ার দিকে মন না দিয়ে সবাই মেয়ে দেখতে যাওয়ার কথা বলতে থাকে। সাদি রুমে ঢুকতেই দেখতে পায় ছোঁয়া তার বিছানায় বসে আছে এবং তার ওই টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে নাক মুছছে। সাদি চুপচাপ রুমে ঢুকে টেবিলের উপর থেকে ফোন নিয়ে সোফায় বসে পড়ে। ছোঁয়া তাকিয়ে আছে। সাদি কিছু বলবে তার অপেক্ষায়, কিন্তু গোমড়া মুখও জলহস্তি কিছুই বলছে না। একটা মানুষ এমন কি করে হতে পারে? সাদি কিছু বলবে না বুঝতে পেরে ছোঁয়া বিছানায় টিস্যু ফেলে সাদির সামনে গিয়ে দাঁড়ায়। আপনি কেন বিয়ে করবেন? সাদি ফোনের স্ক্রিনে চোখ রেখেই জবাব দেয়, আর একটা থাপ্পড় খেতে না চাইলে বেরিয়ে যাও। ছোঁয়া সাদির পাশে বসে পড়ে। যাব না। আপনার বাড়ি নাকি এটা? মালিকের মতো ধমকাচ্ছেন। এটা আমার দাদার বাড়ি। এই বাড়ির আনাচে কানাচে আমার অধিকার রয়েছে। আমি যেখানে খুশি বসতে পারি, যেখানে খুশি যেতে পারি। আপনি বলার কে? হু আর ইউ? সাথী জবাব দেয় না। সে ফোনে ইন্টারেস্টিং কিছু দেখছে। ছোঁয়ার কথা তার কানে ঢুকেছে কিনা বোঝা মুশকিল। ছোঁয়া বিরক্ত হয়। এই পাথরকে কি করে বোঝাবে সে? আপনি কেন বুঝতে পারছেন না? খানিকটা চেঁচিয়ে বলে ছোঁয়া। সাদি ফোন রেখে চোখ বন্ধ করে শ্বাস টানে। শাট আপ ইডিয়েট, যাও এখান থেকে, আদারওয়াইজ থাপড়ে গাল লাল করে দেব। ছোঁয়া দুই হাতে চুল টেনে কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকে। তারপর হাতের সামনে থাকা সাদির ল্যাপটপ ফ্লোরে ফেলে দেয়। সাদি কিছুই বলে না। সে ফোন দেখছে। ছোঁয়া সাদির ফোনটা নিয়ে দেওয়ালে ছুঁড়ে মারে। সাদি অগ্নিদৃষ্টিতে তাকায়। ছোঁয়া দাঁতে দাঁত চেপে সাদির মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, বিয়ে আপনার আমাকেই করতে হবে। চ্যালেঞ্জ করলাম আপনাকে। আপনার রুমে, আপনার খাটে, আপনার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়ের এতটুকু ছায়াও আসতে দিব না আমি। আমি ছাড়া অন্য কোনো মেয়েকে টাচ করার কথা ভুলে যান। চাপকে তো আমি গাল লাল করতে পারবো না।
তবে আপনার চুল টেনে ছিঁড়তে পারবো। শয়তান বেডা বলেই ছোঁয়া হনহনিয়ে চলে যায়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ল্যাপটপ নষ্ট হয়ে গিয়েছে। এটা ভাঙাতে কোনো সমস্যা নেই, কিন্তু ফোন? প্রথম মাসের বেতন দিয়ে অল্প দামে ফোনটা কিনেছিল সাদি। চাকরি নেই, হাতে টাকা নেই, এখন ফোনটাও গেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। আবার সেই বাবার কাছে হাত পাততে হবে। ছোঁয়া খুশি হয়েছে ফোনটা ভাঙতে পেরে। কথায় কথায় রাগ দেখানো না, এবার থেকে এভাবেই প্রতিশোধ নিতে হবে। ছোঁয়া নিজের ফোনে একটা গান চালিয়ে ওড়না ফেলে উড়াধুরা নাচতে থাকে। ফোন আর ল্যাপটপ ভেঙে তার মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে। কিন্তু ছোঁয়ার নাচ বেশিক্ষণ টিকতে পারে না। সাদি হনহনিয়ে ছোঁয়ার রুমে ঢুকে পড়ে। বিছানা থেকে ফোনটা নিতে যেতেই ছোঁয়া খপ করে নিজের ফোনটা ধরে ফেলে। আমার ফোন ভাঙবেন না। কয়দিন আগে বাবা 1 বস্তা টাকা দিয়ে কিনে দিয়েছে। সাদি ছোঁয়ার হাতের দিকে তাকায়। পোড়া হাত দিয়ে শক্ত করে ধরেছে। সিনক্রিয়েট করো না, ফোনটা দাও, আমার ইম্পর্টেন্ট কল আসবে। ছোঁয়া বুঝতে পারে তার ফোনটা এখন লাট সাহেব নিয়ে যাবে। ফোনটা দিলে বিয়ে করবেন না বলেন। সাদি ছোঁয়ার কথা কানে নেয় না। আস্তে করে ছোঁয়ার হাতটা ধরে। প্রথমবার সাদির ছোঁয়া পেল ছোঁয়া। অদ্ভুতভাবে শরীরটা কেঁপে ওঠে। চোখ দুটো বন্ধ করে ফেলে। সাদি বাঁ হাতটা ধরে ডান হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আপনার ছোঁয়ায় মধু মেশানো আছে, গোমড়া মুখো। সেই মধু আমার হৃদয় হরণ করে নিচ্ছে। সাদি ছেড়ে দিতে চায় ছোঁয়ার হাত, কিন্তু তখনই ছোঁয়া একটা অদ্ভুত কাজ করে ফেলে। ছোঁয়া ড্রয়িং রুমে বসে ছিল। তার মন খারাপ। মনটা কখনো ভালো হয় না। লোকটার মায়া তাকে এমনভাবে বশ করে রেখেছে যে ছোঁয়া আস্তে আস্তে ভালো থাকতেই ভুলে যাচ্ছে। বেহায়া হয়ে গেছে। তার বিয়ের কথা যতবার মাথায় আসছে ততবারই হাত পায়ের কাঁপন বেড়ে যাচ্ছে। কোথাও লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে তাকে। ছোঁয়া কি করে সহ্য করবে? বিকেলে মেয়ে দেখতে যাওয়া হবে। মেয়ে সবার পছন্দ হবে, সেটা ছোঁয়ার জানা। তারপর সাদির বিয়ে হয়ে যাবে। মেয়েটা সাদিকে টাচ করবে, সাদির সাথে থাকবে। গম্ভীর মানবটার হৃদয়েও মেয়েটা একসময় জায়গা করে নেবে। হয়ে উঠবে মেয়েটার হৃদয়হরণী। আর ছোঁয়া সারা জীবন হতাশা নিয়ে বেঁচে থাকবে। কান্না পায় ছোঁয়ার, ভীষণ কান্না পাচ্ছে, ভীষণ অসহায় লাগছে। কি করবে? কোথায় গেলে সাথীকে পাবে? কার কাছে বলবে? কে সাহায্য করবে? চোখের পানি মুছে নেয় ছোঁয়া। কেউ দেখলে কি জবাব দেবে? মন ভালো করতে বাসা থেকে বের হয়। বাড়ির সামনে বিশাল বড় বাগান। এই বাগানটা তুষার চৌধুরী বানিয়েছে। সব ধরনের গাছ আছে এই বাগানে। খুব সুন্দর বাগানটা। আরে তুমি ছোঁয়া না? ছোঁয়া চমকে পিছনে তাকায়। সাথে সাথে একটা ছেলে বাইরে থেকে আসলো মনে হচ্ছে। এই ছেলেকে চেনে ছোঁয়া। ছোটবেলায় দেখতো সাদির সাথে। সাদির একমাত্র বন্ধু সে। আরে আপনি স্বামীর ভাই না? ছোটবেলায় সারাক্ষণ আপনার নাকে সর্দি লেগে থাকতো। স্বামীরের হাসি মুখটা চুপসে যায়। সাদির সামনে লজ্জা পায় পড়ে যায় সে। ছোঁয়া আসলে কথাটা বলতে চায় না, মুখ ফসকে বেরিয়ে গেছে। তোমার তো সর্দিতে গাল দুটো টাইটুম্ব হয়ে থাকতো। এভাবে পাল্টা ছোঁয়াকে ফাঁসানো হবে ছোঁয়া বুঝতেও পারেনি। সাদির সামনে অপমান। প্রসঙ্গ পাল্টাতে বলে, কোথায় গিয়েছিলেন ভাইয়া? বন্ধু আমার বউ দেখতে যাবে, তাই পার্লারে নিয়ে গেছিলাম। মশকরা করে বলে স্বামীর। সত্যি সেলুনে গিয়েছিল। ঘন চাপ, দাড়িগুলো পরিপাটি করে কেটেছে, চুলগুলো অনেকটা ছোট করেছে। মেজাজ বিগড়ে যায় ছোঁয়া। ছাদের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। বেছে বেছে সব থেকে বড় আম গাছটায় উঠে পড়ে ছোঁয়া। ছোট থেকেই গাছে ওঠাতে পটু ছোঁয়া। জ্যৈষ্ঠ মাস, গাছে পাকা পাকা আমগুলো ছোঁয়ার দিকেই যেন তাকিয়ে আছে। ছোঁয়া আম খেতে থাকে আর কাঁদতে থাকে। মনে মনে সাদিকে হাজারখানা গালি দেয়। সাদি নিজের রুমে থেকে ছোঁয়াকে দেখতে পায়। বিরক্তিতে কপালে 3টে ভাঁজ পড়ে তার। একটা মানুষ কতটা ইডিয়েট হলে এত বড় গাছে উঠতে পারে। সাদি বেলকনিতে আসে। ওইখান থেকে নামো ইডিয়েট। হঠাৎ সাদির ধমকে চমকে ওঠে ছোঁয়া। আমের আঁটি পুরোটা মুখে ঢুকে ফেলেছিল, ফেলে দেয়। গাল ফুলিয়ে বলে, নামবো না, আপনার কি? আমি আসলে চাপকে চাপকে নামাবো, স্টুপিড। সাদির ঠান্ডা ধমকে মুখ বাঁকিয়ে নেমে পড়ে ছোঁয়া। লোকটা পাষাণ, ভীষণ পাষাণ। বিকেলে সবাই মিলে বের হয়। সাদি যেতে চায়নি, মায়ের জোরাজুরিতে যেতে বাধ্য হচ্ছে। গাড়িতে সাদির পাশেই ছোঁয়া বসেছে। অবশ্যই ইচ্ছে করে বসেনি, পরিস্থিতি চাপে বসতে হয়েছে। সিফাত ড্রাইভ করছে। তার পাশে সিমি বসেছে পরীকে কোলে নিয়ে। জিজু, আমি বিয়ে করব। হ্যাঁ করবে তো, রাজপুত্র এনে দেব তোমার জন্য। আমার এখনই বিয়ে করতে মন চাচ্ছে। সিফাত সিমির দিকে এক পলক তাকায়। সিমি দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বাবাকে বলবো? অবশ্যই বলবা, এক্ষুনি কল করো। আমি বিয়ে করব তো করবই। সাদি এতক্ষণ চুপচাপ থাকলেও এখন আর পারছে না। মেয়েটা অতিরিক্ত বাড়াবাড়ি করে।
সব কিছুতেই তার বাড়াবাড়ি। ইচ্ছে করছে আর একটা থাপ্পড় বসিয়ে দিতে, কিন্তু ব্যাপারটা খারাপ দেখায় তাই পাচ্ছে না। বয়স কত তোমার? গম্ভীর গলায় জিজ্ঞেস করে সাদি। ছোঁয়া ভেঙচি কোটে বলে, 17 বছর 2 মাস 5 দিন বয়স আমার। বিয়ের জন্য পারফেক্ট বয়স। আমার একটা বন্ধুর বিয়ে হয়েছে 14 বছরে, তার একটা মেয়ে হয়েছে। সেই হিসেবে আমার বিয়ের বয়স পার হয়ে গেছে। এক্ষুনি বিয়ে না করলে পিছিয়ে পড়বো আমি। আমাকে বিয়ে করতে হবে। সাদি ফোঁস করে শ্বাস টানে। সিফাত শুকনো ঢোক গিলে। পরিও এতক্ষণ ছোঁয়ার কথা শুনছিল। সে বলে ওঠে, মাম্মা আমিও বিয়ে করব। সিমি হতাশ হয়। সিফাত হেসে ফেলে মেয়ের কথা শুনে। সাদি পকেট থেকে হেডফোন বের করতে করতে বিড়বিড় করে বলে, ইডিয়েট। ছোঁয়া আবার বলে ওঠে, হয় আমাকে বিয়ে দাও, না হলে বাবার কাছে দিয়ে আসো। আমি এখানে থাকতে চাই না। এসেছিলাম শান্তি পেতে, অশান্তি পেছন পেছন হাজির। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি। সাদি ফোনে গান চালিয়ে হেডফোন ছোঁয়ার কানে গুঁজে দিয়ে ফোনটা ছোঁয়ার কোলের উপর রাখে। ছোঁয়া বড় বড় চোখ করে সাদির দিকে তাকায়। সাদি চোখ বন্ধ করে সিটে মাথা ঠেকে আছে। সিমি মুচকি হাসে। ঠিক করেছে। রাগী দুঃখে অভিমানে ছোঁয়ার চোখে পানি চলে আসে। কেউ কেন তাকে বুঝছে না? কেন? সাবিনা বেগমের ঠোঁটের কোণে হাত থেকে হাসি সরছেই না। তুষারও বেশ খুশি। মেয়ে তারা আগেও দেখেছে। মাশাআল্লাহ, অনেক ভালো মেয়ে। আজকেই আংটি পরাবে বলে ঠিক করে ফেলেছে। ড্রয়িং রুমে বসেছে সবাই। ছোঁয়ার ভীষণ বিরক্ত লাগছে। তারা খোশ গল্প শুরু করে দিয়েছে, যেটা ভালো লাগছে না ছোঁয়ার। সাথে নিচের দিকে তাকিয়ে বসে আছে। একটু পরে মেয়েকে নিয়ে আসা হয়। সাবিনা বেগম আর মমতা বেগমের মাঝখানে মেয়েকে বসানো হয়। কথার এক পর্যায়ে সাদিকে বলা হয় তাকে আংটি পরিয়ে দিতে। মা তুমি পরিয়ে দাও। ছেলের কথায় খুশিতে গদগদ হয়ে সাবিনা আংটি পরিয়ে দেয় মায়াকে। বিয়ের কথা ফাইনাল করে খাবার মুখে তুলবে ওনারা, তাই তাড়াতাড়ি করে ঠিক করে ফেলা হয়। সামনে শুক্রবারে বিয়ে। এবার সাদি এবং মায়াকে আলাদা কথা বলতে পাঠানো হয়। ছোঁয়ার ভীষণ অস্থির লাগছে। সকালে একটু খেয়েছিল, সারাদিন একটা আম ছাড়া আর পেটে কিছুই পড়েনি। ছোঁয়া বেশ বুঝতে পারছে যে কোনো মুহূর্তে সে মাথা ঘুরে পড়ে যাবে। এখানে সে সিন ক্রিয়েট করতে চায় না, তাই কাউকে কিছু না বলে আস্তে আস্তে বেরিয়ে যায় এই বাড়ি থেকে। কেউ তাকে খেয়ালই করে না। গাড়ির কাছাকাছি যেতেই মাথা ঘুরে আসে, চোখ দুটো অন্ধকার হয়ে আসে। গাড়ির চাবি আনেনি সে। ভেবেছিল গাড়িতে বসে থাকবে, কিন্তু এবার এত কিছু ভাবার সময় ছোঁয়ার হয় না। আস্তে আস্তে ঢলে পড়ে সে। মাটিতে পড়ার আগেই কেউ একজন খুব যত্ন করে ধরে ফেলে ছোঁয়াকে। নরম তুলতুলে দেহখানা বুকের মধ্যে চেপে ধরে।